আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে সিটি টপিকের জন্য আমরা যে ফর্ক তারপর হচ্ছে ওয়েট আর এক্সাক্ট সিস্টেম কল পড়ছি, তো এইখানে হচ্ছে আমরা এই জিনিসগুলো নিয়ে আগের মিড কোশ্চেন সলভ করব। তো তার আগে হচ্ছে আমরা স্লাইডে একটা নতুন পেজ অ্যাড করছি, ওই জিনিসটা একটু দেখাই। প্রসেস এপিআই সেকেন্ড স্লাইড যেটা, এটাতে হচ্ছে আজকে একটা ছোট মডিফিকেশন আনা হয়েছে। এই যে 24 নাম্বার পেজটা, যেটা হচ্ছে লিখেও দিয়েছি যে নিউলি অ্যাডেড। তো এখানে হচ্ছে ওয়েট সিস্টেম কলের যে ডিফারেন্ট ভ্যারাইটিস আছে, সেই ভ্যারাইটিসগুলো হচ্ছে কি আর কোনটার কাজ কি, সেই জিনিসগুলো হচ্ছে এখানে অ্যাড করা হয়েছে। তো আমরা যদি হচ্ছে নর্মালি ওয়েটের ভিতর নাল এই আর্গুমেন্টটা দিই, তাহলে সে হচ্ছে যে কোনো একটা চাইল্ডের জন্য ওয়েট করে, একটা সিঙ্গেল চাইল্ডের জন্য ওয়েট করে। তো একটা প্যারেন্টের কাছে যদি হচ্ছে একাধিক চিলড্রেন থাকে, যেমন এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে যে একটা প্যারেন্টের কাছে হচ্ছে 4টা চিলড্রেন আছে, বাট প্যারেন্ট প্রসেস থেকে হচ্ছে একবার ওয়েট ফাংশনটা কল করা হয়েছে, তাহলে প্যারেন্টটা যে কোনো হচ্ছে একটা চাইল্ডের এক্সিকিউট হওয়া শেষ না হওয়া পর্যন্ত ওয়েট করবে। মানে হচ্ছে প্যারেন্ট প্রসেসটা প্রথমে হচ্ছে ব্লকড স্টেটে চলে যাবে এই ওয়েট কল করার কারণে। এরপর হচ্ছে অপারেটিং সিস্টেম যখন কোনো একটা চাইল্ডকে রান করার সুযোগ দিবে, ওই চাইল্ডটা রান করা শেষ হয়ে গেলেই প্যারেন্টকে হচ্ছে ব্লকড স্টেট থেকে রেডি স্টেটে পাঠিয়ে দিবে। তার মানে এই ক্ষেত্রে শুধুমাত্র যে কোনো একটা চাইল্ডের জন্য ওয়েট করে, সবগুলো চাইল্ডের জন্য ওয়েট করে না। এরপর হচ্ছে আমরা যদি নির্দিষ্ট কোনো চাইল্ডের জন্য ওয়েট করতে চাই, তাহলে হচ্ছে ওয়েট পিআইডি এই সিস্টেম কলটা ইউজ করা হয়। তো ওয়েট পিআইডির ভিতরে হচ্ছে আর্গুমেন্ট হিসেবে কোন চাইল্ডের জন্য আমরা ওয়েট করতে চাই তার আইডিটা দিয়ে দেওয়া হয়। তাহলে এই আইডিটা হচ্ছে যেই চাইল্ডের, সেই চাইল্ড রান করা শেষ না করা পর্যন্ত প্যারেন্ট তার জন্য ওয়েট করে। ঠিক আছে, ধরেন হচ্ছে আমার ABC 3টা প্রসেস আছে একটা প্যারেন্টের আন্ডারে। ধরলাম হচ্ছে আমার প্যারেন্ট প্রসেসটা হচ্ছে পি, আর এই প্যারেন্ট প্রসেসের আন্ডারে আমার হচ্ছে 3টা চাইল্ড আছে A, B আর হচ্ছে C। তো আমি যদি হচ্ছে বি চাইল্ডের জন্য ওয়েট করতে ওয়েট পিআইডি ফাংশনটা কল করি, তাহলে হচ্ছে প্যারেন্ট ততক্ষণ ওয়েট করবে যতক্ষণ না হচ্ছে বি চাইল্ডটা তার এক্সিকিউশন শেষ করে। যদি হচ্ছে আমরা ধরলাম যে প্রথমে হচ্ছে এ চাইল্ডটা এক্সিকিউট হইলো, তাহলে হচ্ছে প্যারেন্ট কিন্তু ওয়েট করা থামাবে না, সে হচ্ছে ওয়েট করতে থাকবে। এরপর যখন হচ্ছে বি চাইল্ডটা এক্সিকিউট করা কমপ্লিট হবে, তখনই শুধুমাত্র প্যারেন্ট ওয়েটিং স্টেট থেকে রেডি স্টেটে যাবে। আর যদি অপারেটিং সিস্টেম এই 3টা চিলড্রেনের ভিতর শুরুতেই কোনো কারণে বিকে শিডিউল করে, তাহলে হচ্ছে তখন বি কমপ্লিট হওয়ার পরেই পি প্রসেসটা হচ্ছে রেডি স্টেটে চলে যাবে। তার মানে ওয়েট পিআইডির কাজ হলো যেই চাইল্ড আইডি যা মেনশন করছি শুধুমাত্র হচ্ছে সেই চাইল্ডের জন্য ওয়েট করা, অন্য চাইল্ড হচ্ছে কমপ্লিট হইলো নাকি হইলো না সেটা ম্যাটার করে না। আচ্ছা, আর হচ্ছে আমরা যদি এরকম করতে চাই যে হচ্ছে আমাদের কাছে যতগুলা চিলড্রেন আছে একটা প্রসেসের আন্ডারে বা একটা প্যারেন্টের আন্ডারে যতগুলো চিলড্রেন আছে সবার এক্সিকিউশন কমপ্লিট না হওয়া পর্যন্ত ওয়েট করতে চাই, তাহলে হচ্ছে যতগুলো চিলড্রেন আছে ততবার হচ্ছে আমার ওয়েট ফাংশনটা কল করতে হবে। তাহলে আমার কাছে যদি হচ্ছে 4টা চিলড্রেন থাকে, তাহলে আমি হচ্ছে 4বার ওয়েট করব, তাইলে হচ্ছে সবগুলো চিলড্রেন কমপ্লিট না হওয়া পর্যন্ত প্যারেন্ট প্রসেসটা ওয়েট করবে। সবগুলো চিলড্রেনের এক্সিকিউশন কমপ্লিট হলে তখন হচ্ছে প্যারেন্ট প্রসেসটা আবার রান করবে। সো এটা ছিল হচ্ছে আমাদের ওয়েট নিয়ে বেসিক ডিসকাশন। এখন হচ্ছে মিডের কোশ্চেন সলভ করার আগে আমরা হচ্ছে কিছু বেসিক জিনিস হালকা করে একটু সামারি লিখব বা রিক্যাপ করব, যেটা সবসময় হচ্ছে একটু খেয়াল রাখা লাগবে এই টাইপের কোশ্চেন সলভ করার সময়। আচ্ছা, সো আমরা আগে একটু সামারিগুলো লিখি। প্রথম সামারি হচ্ছে ফর কি করে, প্যারেন্ট প্রসেসের সম্পূর্ণ কোড কপি করে। প্যারেন্ট প্রসেসের সম্পূর্ণ কোড, তারপরে হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু, এগুলা কপি করে। ভ্যালু হচ্ছে কপি করে। এরপর হচ্ছে আমরা যখন ফর্ক কল করি তখন প্যারেন্ট প্রসেসের কাছে রিটার্ন ভ্যালু যায় চাইল্ডের আইডি। ফর্ক কল করলে প্যারেন্ট প্রসেসের কাছে চাইল্ডের আইডি রিটার্ন হয়। তাহলে এই চাইল্ডের আইডি হচ্ছে অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে। হ্যাঁ, কোন ভ্যালু হবে সেটা আমরা জানি না, বাট হচ্ছে অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে। আর ফর্ক কল করলে
মানে প্যারেন্ট প্রসেস থেকে ফর্ক কল করার মাধ্যমে যখন হচ্ছে চাইল্ড প্রসেসটা ক্রিয়েট হয় তখন হচ্ছে চাইল্ড প্রসেসের কাছে ফর্ক থেকে রিটার্ন ভ্যালু যায় হচ্ছে 0। চাইল্ড প্রসেসের কাছে মানে চাইল্ড প্রসেস থেকে কিন্তু ফর্ক কল কই নাই, প্যারেন্ট থেকেই হচ্ছে যে ফর্কটা কল করছি সেই কল থেকেই হচ্ছে চাইল্ড প্রসেসের কাছে রিটার্ন ভ্যালু যায় 0। রিটার্ন ভ্যালু যায় 0। তাহলে এটা যদি হচ্ছে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে ইন্ট r1 এটা সমান দেওয়া আছে হচ্ছে ফর্ক, তাহলে এই জিনিসটা যদি হচ্ছে এক্সিকিউট হয়, তাহলে এই জিনিসটা এক্সিকিউট হইলে আমরা ধরলাম হচ্ছে আমাদের কাছে পি একটা প্রসেস আছে যেটা হচ্ছে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করতেছে, তাহলে ফর্ক কল করার মাধ্যমে পি প্রসেস থেকে হচ্ছে আমাদের এ প্রসেস বা একটা চাইল্ড প্রসেস তৈরি হলো। তাহলে পি হচ্ছে আমার প্যারেন্ট আর এ হচ্ছে আমার চাইল্ড, তাহলে প্যারেন্ট প্রসেসের কাছে r1 এর ভ্যালু হবে কি চাইল্ডের আইডি। ঠিক আছে, বা আমরা এভাবে চিন্তা করতে পারি এই ক্ষেত্রে হচ্ছে r1 গ্রেটার দেন 0 হবে, চাইল্ড আইডি অলওয়েজ হচ্ছে গ্রেটার দেন 0। আর চাইল্ড প্রসেসের কাছে এই ফর্কের রিটার্ন ভ্যালু কি হবে সেটা হচ্ছে 0। চাইল্ড প্রসেসের কাছে এই ফর্কের রিটার্ন ভ্যালু যাবে হচ্ছে 0, তাহলে চাইল্ড প্রসেসের এখানে r1 এর ভ্যালু আসবে হচ্ছে 0। তাহলে প্যারেন্ট প্রসেসের কাছে ফর্কের রিটার্ন ভ্যালু যাচ্ছে হলো চাইল্ডের আইডি যেটা হচ্ছে গ্রেটার দেন 0 হবে, আর চাইল্ড প্রসেসের কাছে ফর্কের রিটার্ন ভ্যালু যাচ্ছে হচ্ছে 0। তাহলে এই দুইটা জিনিস হচ্ছে আমরা খেয়াল রাখবো এই প্রসেস ট্রিটা করার সময়। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে প্যারেন্ট প্রসেসের সম্পূর্ণ কোড এবং হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু এই জিনিসগুলো হচ্ছে কপি হবে, কপি হয়ে চাইল্ড প্রসেসে যাবে। আচ্ছা, তাহলে এই সামারিগুলো খেয়াল রেখে আমরা হচ্ছে নেক্সট ডে মিড কোশ্চেনগুলো সলভ করা শুরু করব। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন হচ্ছে আগে প্রথমে একটা ইজি কোশ্চেন দিয়ে শুরু করি। ধরলাম আমার কাছে হচ্ছে এরকম একটা কোড সেগমেন্ট আছে, ইন্ট r1 সমান হচ্ছে ফর্ক, তারপর হচ্ছে ইন্ট r2 সমান হচ্ছে ফর্ক, তার মানে হচ্ছে দুইবার ফর্ক কল করা হয়েছে। তাহলে এখান থেকে হচ্ছে প্রথম কোশ্চেন যে ড্র দ্য প্রসেস ট্রি। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে শুরুতে ধরে নেই যে আমার যে প্রসেসটা বর্তমানে রানিং সেটা হচ্ছে আমার প্যারেন্ট প্রসেস, এখনও কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় নাই। তো এই প্যারেন্ট প্রসেসটা প্রথমে হচ্ছে এই ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করবে। তো যেহেতু এখানে হচ্ছে দুইবার ফর্ক ফাংশন কল করা হয়েছে, আমরা ট্র্যাক রাখার সুবিধার্থে এটাকে বললাম হচ্ছে প্রথম ফর্ক ফাংশন বা হচ্ছে ফর্ক 1, আর এটাকে বললাম হচ্ছে দ্বিতীয় ফর্ক ফাংশন বা হচ্ছে ফর্ক 2। তাহলে প্যারেন্ট প্রসেস থেকে যখন প্রথম লাইনটা এক্সিকিউট হবে তখন হচ্ছে প্রথম ফর্ক ফাংশনটা কল হবে, এবং এই প্রথম ফর্ক ফাংশনটা কল হওয়ার মাধ্যমে এই প্রসেস হচ্ছে তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আমার পিটা হচ্ছে আমার প্যারেন্ট প্রসেস, এটা হচ্ছে আমার চাইল্ড প্রসেস। তো প্যারেন্ট প্রসেসের কাছে আর আমরা হচ্ছে জাস্ট বোঝার জন্য এখানে ধরে নিলাম যে এর আইডি হচ্ছে 25, জাস্ট হচ্ছে র্যান্ডমলি একটু ধরে নিলাম আমরা সিমুলেশনটা বোঝার জন্য। তাহলে এখন প্যারেন্ট প্রসেসের কাছে চাইল্ড প্রসেসের হচ্ছে আইডি যাবে, তাহলে প্যারেন্ট প্রসেসের ফর্কটা r1 এর কাছে হচ্ছে রিটার্ন ভ্যালু দিতেছে কি এ চাইল্ডের হচ্ছে আইডিটা দিতেছে, তাহলে এখানে r1 এর ভ্যালু যাবে হচ্ছে 25। আর এ যেহেতু একটা চাইল্ড প্রসেস ওর কাছে হচ্ছে ফর্কের রিটার্ন ভ্যালু যাবে 0, তাহলে ফর্কের রিটার্ন ভ্যালুটা কোথায় সেভ করতেছি r1 এ, তাহলে এ প্রসেসের জন্য r1 সমান হবে হচ্ছে 0। তাহলে এই ফর্কটা কল করার মাধ্যমে এই যে আমার পুরা কোড বেসটা ছিল, এই পুরা কোড বেসটা আগে তো হচ্ছে পি রান করতেছিল, এখন হচ্ছে পুরা জিনিসটা এর কাছেও কপি হবে। তার মানে এভাবে চিন্তা করেন যে এখন এই পুরা কোড বেসটা পি প্রসেসের কাছে তো হচ্ছে আগে থেকেই ছিল, এখন নতুন করে এ প্রসেসের কাছেও চলে আসছে। তাহলে আমার সিস্টেমে হচ্ছে দুইটা প্রসেস আছে পি আর এ, আর এই পুরা কোড বেসটা হচ্ছে পি প্রসেসের কাছেও আছে এ প্রসেসের কাছেও আছে। তাহলে একবার হচ্ছে পি এই জিনিসটাকে রান করবে, একবার হচ্ছে এই জিনিসটাকে রান করবে।
বাট কোথা থেকে রান করবে সেটা হচ্ছে এখন সেকেন্ড ইনস্ট্রাকশন থেকে রান করবে, কারণ ইনস্ট্রাকশন পয়েন্টার হচ্ছে নেক্সট ইনস্ট্রাকশনে পয়েন্ট করে আছে। তাহলে পি এবং এ দুইটা প্রসেসই হচ্ছে এই সেকেন্ড ফর্ক ফাংশন থেকে রান করা শুরু করবে, কারণ প্রথমটা তো অলরেডি রান করা শেষ। আচ্ছা, তাহলে এখন আমরা ধরে নিই যে হচ্ছে প্যারেন্ট প্রসেস আগে শিডিউল হয়েছে। হ্যাঁ, আচ্ছা আমরা ইংলিশে লিখি, সে parent process or process P is scheduled first. Process P is scheduled first. আচ্ছা, তাহলে প্রসেস P যদি হচ্ছে আগে শিডিউলড হয়, এখান থেকে কি এবার এই দ্বিতীয় ফর্ক ফাংশনটা কল হবে না? তাহলে এই যে হচ্ছে এখন দ্বিতীয় ফর্ক ফাংশনটা কল হইল। আচ্ছা, দ্বিতীয় ফর্ক ফাংশনটা কল হওয়ার পরে আমাদের হচ্ছে দেখেন আমরা উপরে কিছু সামারি লিখছিলাম, আমরা একটু সামারিগুলো দেখি। যে ফর্ক যখন কল হয় তখন প্যারেন্ট প্রসেসের সম্পূর্ণ কোড, ভেরিয়েবলের ভ্যালু এগুলো হচ্ছে কপি হয়ে চাইল্ড প্রসেসে যাবে। আচ্ছা, তাহলে এই পুরা কোড বেসটা কপি হয়ে হয়তো বি প্রসেসের কাছে আসবেই। সাথে দেখেন কি হবে, এই যে আমার হচ্ছে প্যারেন্ট প্রসেসে R1-এর ভ্যালু হচ্ছে 25 আছে, তাহলে বি এর কাছেও এই R1-এর ভ্যালু যে 25, এই জিনিসটা প্যারেন্ট প্রসেস থেকে কপি হয়ে আসবে। তাহলে এটা হচ্ছে পি থেকে কপি হয়ে আসলো, কপি ফ্রম পি। আর বি যেহেতু নিজে একটা চাইল্ড প্রসেস, যেটা হচ্ছে সেকেন্ড ফর্ক ফাংশন কল করার মাধ্যমে তৈরি হয়েছে, এই যে এটা কল করার মাধ্যমে, তাহলে বি যেহেতু নিজে একটা চাইল্ড প্রসেস, তাহলে ওর কাছে R2 এর ভ্যালু দেখেন 0 হবে। কারণ কি, যে আমাদের হচ্ছে এইবার সেকেন্ড ফর্ক ফাংশনটা কল হয়েছে, আর এই সেকেন্ড ফর্ক ফাংশনের রিটার্ন ভ্যালু হচ্ছে R2 ভেরিয়েবলে রাখা হয়েছে। অ্যাজ এ রেজাল্ট চাইল্ড প্রসেসে R2 ভেরিয়েবলের ভ্যালুটা হচ্ছে 0 হবে, কারণ চাইল্ড প্রসেসের জন্য ফর্কের রিটার্ন ভ্যালু 0 হয়। আর প্যারেন্ট প্রসেসের জন্য ফর্কের রিটার্ন ভ্যালু হয় চাইল্ডের আইডি। তো আমরা ধরে নিলাম যে হচ্ছে বি এর আইডিটা হচ্ছে 26, মানে এর আইডি ছিল 25, একবারে বি এর আইডি হচ্ছে 26। আচ্ছা, তাহলে প্যারেন্ট প্রসেসের কাছে যেহেতু হচ্ছে ফর্ক কল করলে চাইল্ডের আইডি রিটার্ন হয়, তার মানে প্যারেন্ট প্রসেসের কাছে R2 এর ভ্যালু হবে হচ্ছে 26। কারণ কি, প্যারেন্ট প্রসেসের ফর্কের রিটার্ন ভ্যালুটা দেখেন R2 ভেরিয়েবলেই সেভ হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পি প্রসেসটাকে রান করলাম। এবার হচ্ছে আমাদের সিস্টেমে কি এ প্রসেসটা রান হবে। তাহলে এ প্রসেসটা যখন রান হবে তখন ইনস্ট্রাকশন পয়েন্টার কই আছে? সেকেন্ড ইনস্ট্রাকশনে পয়েন্ট করে আছে। তাহলে এ প্রসেসের জন্য হচ্ছে সেকেন্ড ইনস্ট্রাকশনটা রান হবে। তাহলে এটা রান হওয়ার মাধ্যমে আমাদের হচ্ছে আরেকটা প্রসেস সি তৈরি হলো, এবং এটা কি জন্য তৈরি হলো, যে আমাদের হচ্ছে সেকেন্ড ফর্ক ফাংশন বা ফর্ক 2টা হচ্ছে কল হয়েছিল এই কারণে। তো এই ক্ষেত্রে দেখেন আমরা হচ্ছে একটা লেভেল মেনটেন করছি, যে প্রথম ফর্ক ফাংশনে হচ্ছে যা যা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে মোটামুটি এই লেভেলে রাখার চেষ্টা করছি। আর দ্বিতীয় ফর্ক ফাংশন কল করার মাধ্যমে যা যা তৈরি হইতেছে সেটা হচ্ছে আরেকটু নিচে নামায় লেখার চেষ্টা করছি। তাহলে এটা করলে কি হবে, যে আমাদের ট্র্যাক রাখতে সুবিধা হবে যে কোন ফাংশন কলের কারণে কোনটা হচ্ছে তৈরি হইতেছে, আর ভেরিয়েবলগুলোর ভ্যালু কী কী হবে। আচ্ছা, তো এই যে এ প্রসেস থেকে দ্বিতীয় ফর্ক ফাংশনটা কল হওয়ার মাধ্যমে সি তৈরি হইল। এখন এ প্রসেসের একটা ভেরিয়েবল আছে R1 সমান 0, তাহলে সি প্রসেসেও এই জিনিসটা কপি হয়ে আসবে, যে R1 সমান 0, এটা হচ্ছে কপি ফ্রম এ। ওকে, তাহলে সি যেহেতু এবার নিজে একটা চাইল্ড প্রসেস, তাহলে সি প্রসেসের কাছে ফর্কের রিটার্ন ভ্যালু কত যাবে? 0, আর সেই রিটার্ন ভ্যালুটা হচ্ছে R2 ভেরিয়েবলে যাবে। তাহলে R2 ভেরিয়েবলের কাছে হচ্ছে 0 আসবে। আর আমরা ধরে নিচ্ছি সি এর আইডি হচ্ছে 27, এর আইডি ছিল 25, বি এরটা 26, সি এরটা 27, এরকম ধরে নিলাম। তাইলে এই প্রসেসের কাছে সি এর হচ্ছে আইডি রিটার্ন হবে। তাহলে এই রিটার্নটা কোথায় সেভ করতেছি? R2 ভেরিয়েবলে। তাহলে এবার হচ্ছে এ প্রসেসের জন্য R2 ভেরিয়েবলটার ভ্যালু আসবে হচ্ছে 27। তো এই জিনিসটা হচ্ছে আমরা যদি হচ্ছে ইফ এলস কন্ডিশনে লিখতে চাই, তাহলে দেখবেন আমরা যখন হচ্ছে পরবর্তীতে মিড কোশ্চেন সলভ করব, এখানে R1 এর ভ্যালু কত হবে, R2 এর ভ্যালু কত হবে, মানে হচ্ছে এই যে প্রসেসের আইডিগুলো কত হবে, এগুলো তো হচ্ছে আর আমাদের জানা থাকবে না। সো এই জিনিসটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে R1 এর ভ্যালু হচ্ছে এক্ষেত্রে গ্রেটার দেন 0, R2 এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 0। তার মানে আমাদের জাস্ট এই কন্ডিশনটা বুঝতে পারলেই হবে, এক্স্যাক্টলি প্রসেস আইডি কত হচ্ছে সেটা জানার দরকার নাই। বাট প্রসেস আইডিটা যে হচ্ছে গ্রেটার দেন 0 হবে, তার মানে R1 ভেরিয়েবলের ভ্যালু যে গ্রেটার দেন 0 হবে, এই পার্টটা বুঝলেই হবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা
R1 কে হচ্ছে কিভাবে চিন্তা করতে পারি যে R1 হচ্ছে গ্রেটার দেন 0। সি প্রসেসের ক্ষেত্রে R1 ও 0 R2 0, এখানে কোনো ঝামেলা নাই। আর এ প্রসেসের জন্য R2 এর ভ্যালু যে আমরা এখানে 27 বলতেছি, এটাকে আমরা এরকম চিন্তা করতে পারি যে R2 হচ্ছে গ্রেটার দেন 0 হবে। তাহলে দেখেন আমি যদি একটু নিচে সামারাইজ করে লিখি, পি প্রসেসের জন্য R1 হচ্ছে গ্রেটার দেন 0, R2 হচ্ছে গ্রেটার দেন 0। এ প্রসেসের জন্য R1 হচ্ছে ইকুয়াল টু 0, R2 হচ্ছে গ্রেটার দেন 0। বি প্রসেসের জন্য R1 হচ্ছে গ্রেটার দেন 0, R2 হচ্ছে ইকুয়াল টু 0। আর আমাদের লাস্টে হচ্ছে যে সি প্রসেস আছে, এই সি প্রসেসটার জন্য R1 হচ্ছে ইকুয়াল টু 0 আর R2 হচ্ছে ইকুয়াল টু 0। তাহলে এই ভেরিয়েবলগুলোর ভ্যালু ট্র্যাক করার মাধ্যমে আমরা হচ্ছে এরপর ডিটারমাইন করতে পারবো যে কোন প্রসেসটা কোন কোড এক্সিকিউট করবে, হ্যাঁ, বা কোন ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে। এগুলো হচ্ছে আমরা ইফ এলস কন্ডিশনের মাধ্যমে ডিটারমাইন করতে পারবো। সো এটা হচ্ছে আমরা নেক্সট সেগমেন্টে দেবো ক্লাস রেকর্ডিংয়ে। তো এখানে বেসিক্যালি আমরা যেটা শিখলাম যে একটা প্রসেস ট্রি কীভাবে ড্র করতে পারি একটা কোড সেগমেন্ট থেকে, ঠিক আছে। সো এই ক্লাস সেগমেন্টটা এই পর্যন্ত। নেক্সট ক্লাস সেগমেন্টে আমরা হচ্ছে একটা অ্যাকচুয়াল মিড কোশ্চেন সলভ করবো।